ডিয়ার ভিউয়ার্স, 4 নভেম্বর থেকে এসআইআর এর মূল কাজ অর্থাৎ বাড়ি বাড়ি ভিজিট এবং ইনিউমারেশন ফর্ম দেওয়া এবং সেটা ফিল আপ করা এবং সেগুলি জমা নেওয়া, এই সমস্ত কাজ শুরু হচ্ছে। এ নিয়ে ইনিউমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন এর আগে আমি একটি ভিডিওতে সম্পূর্ণ দেখিয়েছি। তো সেই সংক্রান্ত কিছু আপডেটেড তথ্য এসেছে এবং এর সাথে সাথেই প্যারালালি যে কাজটি চলবে সেটি হচ্ছে যারা নতুন ভোটার হবে অর্থাৎ যাদের বয়স 18 বছর, এই 18 বছর নির্ধারিত হবে 1 জানুয়ারি 2026, 1 জানুয়ারি 2026 পর্যন্ত। ওই তারিখটিকে ধরে ওই তারিখেই যদি কেউ 18 বছর পূর্ণ করে, অর্থাৎ যাদের জন্ম 1/1/2008 বা তার আগে, তারাই কিন্তু এখনই ফর্ম 6 ফিল আপ করবেন এবং সেটা বিএলওই দেবেন। বিএলওর কাছ থেকে সেই ফর্ম চাইবেন এবং তাদের নাম এন্ট্রি হবে, বা আপনি নিজেও অনলাইনে এই ফর্মটি ফিল আপ করতে পারেন নতুন ভোটার হিসাবে। আরও কিছু প্রশ্ন, যেমন অনেকের মধ্যে দ্বিধা বা দ্বন্দ্ব আছে, হয়তো কেউ বাড়িতে নেই, অ্যাভেলেবল নেই, হয়তো তিনি ডাক্তার দেখাতে বা অন্য কোনো কাজে আগামী 1 মাসই বাড়িতে থাকবেন না, তাহলে তার ফর্মটি কি হবে? তাহলে বিএলও কি তার নাম বাদ দিয়ে দিতে পারে? এই সমস্ত কোশ্চেনগুলি নিয়ে আজকে আলোচনা করব, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের আজকে আমি এই ভিডিওতে দেব। প্রথমেই আসি ইনিউমারেশন ফর্ম সংক্রান্ত কি তথ্য এসেছে। ইনিউমারেশন ফর্মটি পশ্চিমবঙ্গে আপনাদের যেটি দেওয়া হবে সেটি হবে বাংলায়। ফর্মের একেবারে টপ হেডে আপনার তথ্য প্রিপ্রিন্টেড থাকছে। আপনার তথ্য মানে একেবারে কারেন্ট রেকর্ড অনুযায়ী, প্রেজেন্ট রেকর্ড অনুযায়ী আপনার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি মানে বিধানসভা, লোকসভা, আদার্স যা তথ্য আছে সব কিন্তু ওই টপ হেডে থাকছে। আপনার ছবিটাও এখন যা আছে তাই থাকছে, তবে আপনি এখন একটি নতুন কালার ফটো দেবেন। আর কিউআর কোড যেটা হচ্ছে সেটি হচ্ছে বিএলওদের বিএলও অ্যাপে সুবিধার্থে এই কিউআর কোডটি দেওয়া হয়েছে। তারা খুব সহজে আপনার এই ফর্মটিকে অ্যাক্সেস করার জন্য কিউআর কোডটি স্ক্যান করতে পারবেন। এবার আসি একেবারে টপ হেডারের পরে যেখানে প্রিপ্রিন্টেড থাকছে, তারপরের যে অংশটা, সেখানে যে তথ্যগুলি আপনি দেবেন সেগুলি কিন্তু কারেন্ট রেকর্ড মানে আপনার এখন যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের তথ্য অনুযায়ী আপনি দেবেন। এবং এখানে যে সমস্ত সংখ্যা লিখবেন, যদি আধার নম্বর দিতে চান তবে আধার নম্বর দেবেন। যে সমস্ত ডিজিটগুলি লিখতে হচ্ছে সেগুলি সব ইংরেজিতেই লিখবেন। মোবাইল নম্বরটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে সুবিধা হবে, কারণ আপনার কোনো ভুলভ্রান্তি বা অন্য কিছু প্রবলেম হলে বিএলওরা সরাসরি আপনার সাথে কানেক্ট করতে পারবেন। এবার আসি যে 2002 সালের এসআইআর নিয়ে যেটা হচ্ছে, অর্থাৎ এইটা তো ওয়েস্ট বেঙ্গলের সাথে সাথে টোটাল 12টি জায়গায় হচ্ছে, 12টি মানে ইউটি এবং স্টেট মিলিয়ে টোটাল 12টি জায়গাতে একসাথে এই প্রক্রিয়াটি কিন্তু চলছে। এই যে প্রক্রিয়ায় যে যার জায়গাতে যে যার টেরিটরিতে কিন্তু তার লাস্ট যে এসআইআর হয়েছিল সেটাকেই প্রামাণ্য নথি হিসাবে কমিশন ধরতে চাইছে। তাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেহেতু 2002 সালে এসআইআর হয়েছিল, তাই আমাদের ক্ষেত্রে 2002-এ যদি ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনি একজন এলিজিবল ভোটার। এইবারে আপনার বাদ বাকি ওয়েস্ট বেঙ্গলে যেহেতু 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল, তাই 2002 সালের যে ভোটার লিস্ট সেটি প্রাথমিক তথ্য হিসাবে গ্রহণযোগ্য হবে। সেই কারণে 2002-এর ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা সেটা থাকলে অবশ্যই এই বাম দিকের অংশে আপনি ফিল আপ করুন। এখানে আপনার নাম, রিলেটিভস নেম, রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নেম, বিধানসভার নম্বর নাম এবং বিধানসভার নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর। এইখানে যে বিধানসভার নম্বর, বিধানসভার নাম, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এগুলি সব কিন্তু সেই 2002 সালের ভোটার লিস্টে যেমনটি লেখা আছে তেমনটি লিখবেন। রিলেটিভস নেমের ক্ষেত্রে এর আগেও ভিডিওতে আমি বলেছি, বাবা বা মা তিনি হচ্ছেন ফার্স্ট আপনার সিটিজেনশিপের প্রামাণ্য রিলেটিভ প্রত্যেকের, তার বাবা, এইরকম যে রিলেশন চেন আছে, রিলেশনশিপ যে চেন আছে, অর্থাৎ তার বাবা মা, আবার যিনি হচ্ছেন আপনার বাবা
আপনার বাবার বাবা মা হচ্ছে, তিনি আপনার হচ্ছে সিটিজেনশিপের ক্ষেত্রে রিলেটিভ চেন। তবে অন্য কোনো রিলেটিভের নাম নিলে হবে কি না সেটাও কিন্তু কমিশন এখনো পর্যন্ত স্পষ্ট করেনি। তবে নিয়ম অনুযায়ী, সাংবিধানিক নিয়ম এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী কিন্তু যাকে ধরা হচ্ছে, যাকে ভোটারের এলিজিবিলিটি হিসাবে যাকে ট্রিট করার কথা বলা হচ্ছে, তার বাবা মাই কিন্তু বা তার বাবা মায়ের বাবা মা এরকমভাবে রিলেশনশিপ চেনেই কিন্তু তাকে দেখাতে হবে যে তিনি ইন্ডিয়ার সিটিজেন। এগুলো সবই কিন্তু বলছি ন্যাচারাল সিটিজেনশিপের ক্ষেত্রে, অর্থাৎ সিটিজেনশিপ বাই বার্থ। তো যাই হোক, এখানে অবশ্যই তাহলে আপনি রিলেটিভের নামের জায়গাতে সবসময়ই চেষ্টা করবেন আপনার বাবা অথবা মায়ের নাম দিতে। এবার যার নাম এখানে দিলেন তার নামটি এখানে দেবেন। তবে এইখানে যে নির্দেশিকাগুলি আসছে সেই নির্দেশিকা অনুযায়ী যেটুকু জানা যাচ্ছে সেটি হচ্ছে, আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনি আপনার তথ্য এখানে দেন, এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। আর আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকে, আপনার বাবা বা মায়ের নাম থাকে, তাহলে আপনার তথ্য এখানে তো নেই। 2002 সালে তো আপনার ভোটার লিস্টে নাম নেই, তাহলে এই তথ্যটি দেওয়ার দরকার নেই। আপনার বাবা বা মা যার নাম 2002 সালে ভোটার লিস্টে ছিল, দুজনেরই হয়তো নাম ছিল, যার হোক একজনেরই এখানে তথ্য কিন্তু ফিল আপ করুন। সেই ভোটার লিস্ট অনুযায়ী ফিল আপ করুন। সেই ভোটার লিস্টে তার নাম, সেই ভোটার লিস্টে তার সম্পর্কিত ব্যক্তির নামের জায়গায় কি নাম দেওয়া ছিল এখানে সেটা লিখবেন। তিনি বর্তমানে মারা গেলেও কিন্তু সেটাই লিখবেন। ন্যাচারালি এই জায়গাটায় আপনার বাবার বাবা বা বাবার মা হতে পারে, অর্থাৎ আপনার দাদু বা ঠাকুমার নাম লিখবেন। আর এই রিলেশনশিপের জায়গায় তার কি সম্পর্ক, সেই সম্পর্কের নামটি লিখবেন। এগুলি সব 2002 সালে ভোটার লিস্টে কিন্তু লেখা আছে, সম্পর্ক, সম্পর্কিত ব্যক্তির নাম ইত্যাদি। ডিস্ট্রিক্ট, স্টেট এই অনুযায়ী সেই 2002 সালের ভোটার লিস্টে যে বিধানসভার নাম ছিল, এই বিধানসভার নাম তো চেঞ্জ হয়ে যেতে পারে, ফলে 2002 সালের ভোটার তালিকাটা কিন্তু আপনার লাগবে। এটা আপনি তালিকা কাছে রাখতে পারেন, না হলে এটা আপনি কি করবেন, বিএলওকে জিজ্ঞাসা করতে পারেন, কারণ এই ভোটার তালিকাটি বিরাট বড়, অনেক পেজের তালিকা। তো এইখানে বিধানসভার নাম্বার, এই বিধানসভার নাম্বারটি 2002 সালের ভোটার লিস্টে যেটা ছিল সেইটাই, সেই ভোটার তালিকার একেবারে প্রথম পাতা। এটা নিয়েও একটা ভিডিও করেছি, আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে 2002 সালের ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করবেন। পার্ট নম্বর দেন, সিরিয়াল নম্বর দেন। তো এইখানে এবারে একটি কথা বলে রাখি, এটি কিন্তু নির্দেশিকা, কিন্তু এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে এখানে নাম দিলে এখানেও দিতে হবে। আমি কিন্তু এইখানে যে নির্দেশিকা আছে দেখুন, ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভিন ইন প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ লাস্ট এসআইআরের তার তথ্য কি ছিল সেটা দিতে হবে সেই রিলেটিভের যার নাম আপনি প্রিভিয়াস কলাম মানে এই কলামে দিয়েছেন। যেমন ফর্মে নির্দেশিকা আছে সেইটা দেখেই কিন্তু আমি ফিল আপ করার যে নির্দেশিকাগুলো বলেছিলাম, কারণ তখনও কোনো ট্রেনিং হয়নি, তখনও কমিশনের তরফ থেকে কোনো স্পষ্ট নির্দেশিকাই আসেনি। ফলে একটা ফর্ম কিন্তু জ্বলন্ত কথা বলে, মানে লাইভ কথা বলে একটা ফর্ম কিন্তু সেটাই হওয়া উচিত। আপনি যত ফর্ম খুঁজে ফেলুন, দুনিয়ার যত ফর্ম, সেখানে কিন্তু খুব ডেফিনেটলি ইলাস্ট্রেটিভ হয় ফর্ম। খুব কম কথায় একটা ফর্মে যা যা লিখতে বলা হয় তা বলা থাকে, অথবা যা বলা গেল না তা ফর্মের পিছনে নির্দেশিকায় দেওয়া থাকে। তো যাই হোক, সেই বেসিসে আমি বলেছিলাম, কিন্তু নির্দেশিকা এসছে যে 2002 সালে নাম থাকলে তাদের এখানে ফিল আপ করতে হবে, তাদের নাম না থাকলে এটা করার দরকার নেই, এখানে রিলেটিভের নাম, তার যে রিলেটিভ তার নাম দিতে হবে। এখানে আরেকটি বিষয় ফর্মের, দেখুন বিবাহিত মেয়েদের ক্ষেত্রে সাধারণত পদবি পরিবর্তন হয়, সেক্ষেত্রে 2002-এর সাথে এখনকার যে নামে তাদের মিসম্যাচ হবে। মানে এখন যেটা পদবি, যদি এখন তাদের ভোটার লিস্টের নাম উঠে গিয়ে থাকে এবং সেটা যদি এখনকার পদবি অনুযায়ী হয়ে থাকে, তাহলে তার এইখানে প্রিন্টেড থাকবে তার এখনকার যে পদবি অনুযায়ী, এখনকার যে শ্বশুরবাড়িতে এসে যেটা তার নাম হয়েছে ভোটার লিস্টে সেটা থাকছে। তাহলে 2002 সালে আপনার নাম কিন্তু আলাদা ছিল, কিন্তু এইখানে ফিল আপটা কিন্তু আপনার এই 2002 সালের
ভোটার লিস্ট অনুযায়ী করবেন। মানে এটাই হচ্ছে মুদ্রা কথা। এখানেই হবে এই যে জায়গাটা, এটা টোটালটাই হবে 2002 সালের ভোটার লিস্টে যেমনটা ছিল, আর এখানটায় হবে 2025, মানে এখন যে কারেন্ট আপনার ভোটার লিস্টে যে নামটা আছে সেই অনুযায়ী আপনার এখানের তথ্য। এইটুকু মানে বুঝতে পারলেই ফর্মটি ফিল আপ করতে পারবেন, সুবিধা হবে। এবারে আসি 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত যে কাজটি চলবে প্রায় 1 মাস। এই সময়কালে শুধুই ইনিউমারেশন ফর্ম বা নতুন ভোটারদের ক্ষেত্রে ফর্ম 6 এটি দিতে হবে। তবে নতুন ভোটারদের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস লাগবে, কিন্তু যারা পুরনো ভোটার, যাদের ইনিউমারেশন ফর্ম অর্থাৎ 2025 সালে যাদের নাম থাকবে তাদের সকলেরই কিন্তু ইনিউমারেশন ফর্ম আসবে। যদি আপনি ইনিউমারেশন ফর্ম না পান, আপনি কিন্তু প্রিন্ট করে নিজের থেকে জমা দিতে পারবেন না, আপনাকে বিএলওর সাথে যোগাযোগ করতেই হবে। বিএলওই আপনাকে আপনার জন্য যে নির্দিষ্ট ফর্ম সেই ফর্মটি কিন্তু আপনাকে দেবেন। এবার ধরুন, মনে করুন যে আপনি বাড়িতে নেই এবং সম্ভাবনা আছে যে আগামী 1 মাস মানে 4 ডিসেম্বর 4 ডিসেম্বর অবধি আপনি থাকবেনও না বাড়িতে, তাহলে আপনি কি করবেন? এক্ষেত্রে ইলেকশন কমিশন অনলাইনে ইনিউমারেশন ফর্ম ফিল আপের ব্যবস্থা রাখছে। তবুও যারা অনলাইন করতেই পারবেন না তারা অবশ্যই ফর্মটিকে আপনার কোনো আত্মীয়ের তরফ দিয়ে বিএলওর কাছ থেকে কালেক্ট করিয়ে নিন এবং আপনি ফিল আপ করিয়ে নিন তাকে দিয়েই, এবং তাকে দিয়েই সই করিয়ে জমা দেওয়া করান। তিনিও জমা করলে হবে। আপনার যে কেউ ফ্যামিলি মেম্বার, আত্মীয়, এটা জমা করলেই হবে, তিনিই সই করবেন, আপনার নাম সই করতে দেবেন না। এইখানে যে জায়গাটা আছে ফর্মের, এই যে জায়গাটায় দেখুন, এই জায়গাটায় স্পষ্ট লেখা আছে আপনি তাকে দিয়ে আপনার নাম এখানে লেখাবেন না। এটা অনেকেই করে থাকেন, আমি দেখেছি যে আপনি নেই, তিনি আত্মীয় হিসাবে আপনার নাম এখানে লিখছেন, তা নয়, তিনি তারই নাম লিখবেন এখানে। আপনার তথ্য এখানে ফিল আপ হয়েছে কিন্তু তিনিই সই করবেন, শুধু ব্র্যাকেটে তিনি আপনার কি সম্পর্কে হয় সেই রিলেশনশিপটা তিনি লিখবেন। তিনি যদি আপনার বাবা হন বাবা, তিনি যদি আপনার উপযুক্ত ছেলে হন অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে ছেলে হন তাহলে তিনি লিখবেন যে আমি ছেলে। এই রকম রিলেশনশিপ দিয়ে ব্র্যাকেটে তিনি তার এখানে সই করবেন, আর এখানে যবে জমা দিচ্ছেন সেই দিনের তারিখটি দেবেন। তিনি যদি সই করতে না পারেন অ্যাটলিস্ট তিনি কিন্তু বুড়ো আঙুলের ছাপ দেবেন। অতএব আপনার চিন্তা করার কোনো কারণ নেই, যদি আপনি বাড়িতে নাও থাকেন তাহলেও কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করে জমা দিতে পারবেন। তাহলে একটি ব্যাপার গেল যে 2025 সালে যাদেরই নাম আছে, যাদের ভোটার কার্ড আছে, এক্সিস্টিং ভোটার, তারা সবাই ইনিউমারেশন ফর্ম পাবেন। যদি না পান বিএলওর সাথে কন্ট্যাক্ট করতে হবে। এবার আসি যারা নতুন ভোটার, নতুন ভোটার কারা হবে, কিভাবে ডিসাইড করবেন? মানে 18 বছরটা কত তারিখ অবধি গুনবেন? একেবারে পিপুলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950 অনুযায়ী যারা 1 জানুয়ারি 2026-এ 18 বছর বা তার ঊর্ধ্বের বয়সে পৌঁছাবে তারাই কিন্তু ভোটার লিস্টে নাম তোলার জন্য যোগ্য হবে। ফলে সবাই ফর্ম 6 ফিল আপ করবে। নতুন ফর্ম যারা নতুন ভোটার মানে হবে আর কি, 18 বছর হয়ে যাবে 1 জানুয়ারি 2026-এ, তারা ফর্ম 6 ফিল আপ করে এর সাথে একটি ডিক্লারেশন ফর্ম ফিল আপ করে জমা দেবেন। এবার আপনাদের করণীয় কি না, আপনাদের করণীয় হচ্ছে 9 ডিসেম্বর যে ড্রাফট রোলটি পাবলিশ হবে সেই ড্রাফট রোলে আপনার নাম আছে কিনা অবশ্যই আপনি দেখে নেবেন, কারণ এর পরেই কিন্তু আপনি ক্লেম বা অবজেকশন করতে পারবেন। ফলে 9 ডিসেম্বরের ড্রাফটের উপর ডিপেন্ড করে আপনার এই পরের যে ফাইনাল রোল পাবলিশ হবে এবং ক্লেম এবং অবজেকশনও হবে। ফলে ওই ড্রাফট 9 ডিসেম্বরের যেটি পাবলিশ হবে সেটি কিন্তু আপনাকে দেখতে হবে। যাই হোক, এই হচ্ছে টোটাল মোটামুটি যে প্রশ্নগুলি ছিল সেগুলি সম্পর্কে আপনাদের বললাম। আজ এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।